আচ্ছা, যেটা করব সেটা টপিকটা হচ্ছে খুব দরকারি। এটা বেশ অনেকটাই মার্কস আসে এই জায়গা থেকে। অনেকটা মানে বেশ অনেকটাই, প্রায় কত 55 থেকে 60 মার্কস তো বলাই যায়, বা হয়তো বা ওর কাছাকাছি। রিয়েল অ্যানালিসিস মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই জায়গা থেকে দেখ, বাকি এটা অ্যাকচুয়ালি পিওরের পার্ট তো। অতএব এই জায়গা থেকে মানে ওরকম ফর্মুলা বেস তৈরি করা যাবে না যে এই ফর্মুলা শিখে সেখান থেকে অঙ্ক করবো। এখানে অনেকটা ওই থিওরিটিক জায়গাটা শিখতে হবে ভালো করে। বেশ অনেক কিছু ডিটেলস এর গল্প, কোন জায়গা থেকে কি হচ্ছে, একদম খুব সহজ জিনিস, জানা জিনিস, তাও সেই জায়গা থেকে ভুল হওয়ার ধারণা থাকে, সম্ভাবনা থাকে। সেই জায়গাগুলো ভালো করে ক্লিয়ার করে নিতে হবে আগে। নিয়ে তারপরে সেই ক্লিয়ার করতে 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 একটা একটা করে টার্ম ডিফাইন করে করে আমি শিখবো শিখবো এক এক করে। ঠিক আছে? কি বললাম? হুম, বুঝেছি। হুম। আচ্ছা, প্রথমে সিলেবাসটা একটু লিখে নেই, কি কি আছে দেখে নেই একটুখানি। প্রথমে আমাদের যা যা আছে মানে পুরো রিয়েল অ্যানালিসিসই আছে, আপ টু সেভারেল ভেরিয়েবলস, রিমেন ইন্টিগ্রাল, বাউন্ডেড ভেরিয়েশন অব্দি। কিন্তু বিষয় হচ্ছে প্রথমে আমি একদম বেসিক থেকেই শুরু করব কয়েকটা, ধর মোটামুটি 4-5-6টা ইউনিটে ভাগ করে নেবো। প্রথম ইউনিটে আমার থাকবে ইউনিট 1, দরকার হলে খাতায় লিখে ফেলতে পারিস এই জায়গাগুলো। প্রথম যে জায়গাটা করব চ্যাপ্টার 1 বলতে পারবো, নাম দিতে পারিস ওই জায়গায়। এখানে করব হচ্ছে সেট অ্যান্ড ইটস ফান্ডামেন্টাল। এখানে পুরো সেট থিওরির ডিটেলস নিয়ে আলোচনা করব। সেট, তারপরে তার সেট, ফাইনাইট সেট, তারপরে কাউন্টেবিলিটি, এনিউমারেবল ডেনিউমারেবল সেট, এই অবধি, এইগুলো অবধি পুরো ক্যান্টস থিওরেম দিয়ে এই জায়গা অবধি, কাউন্টেবিলিটি অবধি আমার এই জায়গার মেন কাজ। এই কাউন্ট এর মধ্যে অনেক কিছু আছে, সেট, পাওয়ার সেট, আচ্ছা আমি বলছি এক এক করে। এই জায়গাটা হয়ে যাওয়ার পরে তারপরে আসছে আমাদের যেটা লিমিট পয়েন্ট, তারপরে লিমিট, এই সবের যে ধারণা, সেই জায়গাটা হচ্ছে পয়েন্ট সেট টপোলজি। ঠিক আছে? লিমিট পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট, ডিরাইভড সেট, সেই সব নিয়ে আলোচনা হবে হচ্ছে এই পয়েন্ট সেট টপোলজি এই জায়গার মধ্যে। ঠিক আছে? এই জায়গায় এই যে পয়েন্ট সেট টপোলজি, এইটা পুরোপুরি আমরা রিয়েল নাম্বারের উপরে কাজ করব। পুরো রিয়েল, এই যে নামই আছে রিয়েল অ্যানালিসিস, অতএব রিয়েলের ওপরেই কাজ করব পুরো। ঠিক আছে? হুম, আর কথা বোঝা যাচ্ছে বুঝেছি। তো? পুরো রিয়েল নাম্বার সিস্টেম নিয়েই এখানে কথাবার্তা হবে। এখানে বলতে পারিস এরকম একটা কথা টাইপের, যে কাহো না আর হ্যাঁ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখানকার মূল মন্ত্র, বলতে যা বোঝা যাচ্ছে তাই। রিয়েল নাম্বার আর রিয়েল অ্যানালিসিস পড়ার সময় মেন কাজ হবে প্রথমে একদম এই দাগ টেনে নিয়ে পড়া, এই দাগের উপরে কাজকর্ম করবে। ঠিক আছে? এই দুটো মিলে গেল আমার হুম। ইউনিট 1। এই দুটো করার পরে আমরা ইউনিট 2-তে আসবো। এক সেকেন্ড। হ্যাঁ, এই দুটো করার পরে আমরা আসবো ইউনিট 2-তে। ইউনিট 2-তে এসে প্রথমেই এই জায়গায় আসবে সিকোয়েন্স। সিকোয়েন্স প্রথম চ্যাপ্টার বলতে পারিস, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সিরিজ। সিকোয়েন্স সিরিজ, এই জায়গা, এই যে সিকোয়েন্স আর সিরিজ, এই দুটো জিনিস না পুরো রিয়েল অ্যানালিসিসের হার্ট অ্যান্ড সোল। এই সিকোয়েন্স আর সিরিজ, এই দুটো জিনিস, এই দুটো ছাড়া একেবারে চলবেই না রিয়েল অ্যানালিসিস বিশেষ করে। বলি জিনিসগুলো একটুখানি খাতায়, রাফ খাতায় নোট করতে থাক, হ্যাঁ? হ্যাঁ। এইটা হচ্ছে সিলেবাসটা আমি একটুখানি ডিসকাস করছি, তারপরে আমি বাকি পরের কথা বলছি। এই দুটো, এই দুটো চ্যাপ্টার নিয়েই আমার হচ্ছে ইউনিট 2। ইউনিট 3-তে আমি আনবো
ফাংশনস। এখানে ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যদিও আমি এই সেটস এন্ড ইটস ফান্ডামেন্টাল এই জায়গায় বলার সময় আমি ফাংশনের কিছু কিছু কথা বলে দেবো। যে আমার তিনটে জিনিস লাগবে, ওয়ান 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 টু, ওয়ান 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 টু বাইজেকশন। এই তিনটে জিনিস আমার এই জায়গার মধ্যে আমার দরকার হবে। সেটুকু ধরে নেওয়া যায় 11-12 ধারণা থেকে আমাদের ক্লিয়ার আছে। এই যে ফাংশনের পরে, তারপরে এখান থেকে শিখবো এলসিডি, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি। ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে মানে যারা অ্যানালিসিস নিয়ে কাজকর্ম করে, এই ইউনিট 3, ইউনিট 3টা হচ্ছে তাদের ওই সেই রোজি রুটি বলে না সেই জিনিস, তাদের ওই খাওয়া পড়ার সোর্স এইটা। এই ইউনিট 3 ফাংশনস, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি অ্যান্ড তার সাথে আর একটা টপিক অ্যাড করতে পারিস, অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ। কোনো জায়গায় যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় সাথে সাথে বলবি এগিয়ে যাওয়ার আগে। শোনা যাচ্ছে তো দুজনেই? তুমি কি লিখলে? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভ। হ্যাঁ। এই জায়গার পরে আসবে ইউনিট 4। তারপরে তারপরে আর ইউনিট 4-এর করে চ্যাপ্টার ভাগ করবো না। ইউনিট 4, 5, 6, 7, এই চারটে ইউনিট চারটে আলাদা ইউনিটই বলতে পারি, প্রত্যেকটা আলাদা। এখানে হচ্ছে রিম্যান ইন্টিগ্রাল অ্যান্ড বাউন্ডেড ভেরিয়েশন করব। আর এই জায়গায় এসে করব সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশন। এতটা করার পরে এই সিকোয়েন্স অফ সিরিজ অফ ফাংশনে আসবে। তারপরে আর কয়েকটা আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল, আর এটা হচ্ছে ফাংশনস অফ সেভারেল ভেরিয়েবল। বুঝে গেল? এই হচ্ছে আমাদের মোটামুটি আফটার অল সিলেবাস। এই জায়গা থেকে আমাদের করতে হবে। মৌলি, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। অসুবিধা হলে সাথে সাথে জিজ্ঞাসা করবি তো। এই যে যেটা বলছিলাম আমি, এই যেহেতু বললাম এটা পিওর ম্যাথমেটিক্স এর টপিক, যেহেতু আমাকে জিনিসটা নিয়ে থরলি ডিটেলসে আলোচনা করতে হবে। একেবারে ডাইরেক্ট সেই নিয়ম পড়ে নিয়ে নিয়ম শিখে নিয়ে অঙ্ক করা সেই জিনিস এখানে হবে না। যদিও এখন ওই ওডি পিডি এই জায়গার থেকেও মানে পিডিটাতে তাও দেয়, ওডি থেকেও এখন আর ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক দেয় না, ওডি এর সঙ্গে রিয়েল অ্যানালিসিস মিশিয়ে দেবে। ঠিক আছে। সব নিয়ে পরে আলোচনা করা যাবে। যেটা বলছিলাম আমি এখন, প্রথমে যেটা নিয়ে কাজ করব সেইটা হচ্ছে সেট অ্যান্ড ইটস ফান্ডামেন্টাল। এই জায়গায় যেটা বললাম আমি, একেবারে কাউন্টেবিলিটি অবধি এই জায়গায় আমার আসতেই হবে। কাউন্টেবিলিটি থেকেই কোশ্চেন আসে, আমি একটা দুটো কোশ্চেন আগে দেখিয়ে দেবো, দিয়ে তারপরে আমি কথা বলবো। নিয়ে তারপরে এই যে পয়েন্ট সেট টপোলজি, এই জায়গা থেকে আমার অ্যানালিসিসে ঢোকা শুরু হবে। এই যে বললাম রিয়েল অ্যানালিসিসে ঢোকা শুরু হবে। এই যে বললাম ভাবতে হবে কাহো না আর হ্যাঁ, সেই জিনিস। বোঝা গেল? পরে স্লাইড তুলে চেঞ্জ করবো। পারমিতা? হুম হুম, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমি যেটা নিয়ে বলছিলাম সেই জায়গায় একটু বলি, এই যে সেট অ্যান্ড ইটস ফান্ডামেন্টাল, এখানে আমি কি কি আলোচনা করব। আমার এখানে এই জায়গা অবধি আমাকে আসতেই হবে, যে এই লাইনটা হয়ে গেল। হুম। কিউ ইজ কাউন্টেবল, কিউ ইজ কাউন্টেবল সেট। এই জায়গা অবধি আমার আসার পরে আমি বলতে পারবো এটা একটা মাইলস্টোন। আমার রিয়েল অ্যানালিসিসের একটা মাইলস্টোন হচ্ছে এই যে কিউ ইজ এ কাউন্টেবল সেট। এইটা আমাকে ভালো করে বুঝতে হবে যে আমি ঠিকঠাক ভাবে এটা ফিল করতে পারছি কিনা। সঙ্গে মেন একটা রেজাল্ট, রেজাল্টটা হচ্ছে এই যে রেজাল্টটা, কাউন্ট, এটা তোরা অনেক জায়গায় পড়েছিস।
কাউন্টেবল কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। ঠিক আছে, এই জায়গা দুটোতে আসার পরে আমি এই মাইলস্টোনেরই একটা, মানে সেই একটা তার একটা পার্ট বলতে পারিস, যে কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল, এই অবধি আমাকে এসে তারপরে বলতে হবে যে হ্যাঁ আমি শুরু করেছি রিয়েল অ্যানালিসিস। ঠিক আছে, তার জন্য কাউন্টেবিলিটি সম্পর্কে একদম ডিটেলস ধারণা থাকতে হবে। কথা বোঝা গেল কিনা বলবো? হুম। হ্যাঁ হ্যাঁ করতে হবে মাঝে মধ্যে একটু। আচ্ছা, তার আগে আমি একটা, তোদের একটা ছোট্ট জিনিস একটু দেখিয়ে নেই। এই যে কিউ কাউন্টেবল সেট, সেইটা এখন ধর তোরা কিচ্ছু জানিস না, কিচ্ছু না মানে কিচ্ছু না, তাহলে আমাকে প্রথমে বল এই যে কাউন্টেবল এই কথাটার মানে কি, দুজনের যে বলতে পারবি গোনা সে বল। যায়। গোনা যায় মানে? গোনা যায়। আচ্ছা, Either finite or countably finite. না, কাউন্টেবলি ফাইনাইট। Countably infinite. হ্যাঁ কাউন্টেবলি ইনফাইনাইট সেটা তো ঠিক আছে, আমি সেটা তো তার দুটো পার্ট বলছিস, আমি বলতে চাচ্ছি কাউন্টেবল অ্যাকচুয়ালি কথাটার মানেটা কি। কাউন্টেবল মানে গোনা যায়, ঠিক আছে। আচ্ছা, আকাশের তারা, আকাশে যত তারা আছে বলতো সেটা কাউন্টেবল কি আনকাউন্টেবল? Uncountable. আকাশে তুই আনকাউন্টেবল কেন বলছিস? এটা কি গোনা যায়? তুই গুনতে পারবি না, একটা দুটো গুণে শেষ করার দরকার নেই, তুই গুনতে তো পারবি। হ্যাঁ, গুনতে পারবো মানে শেষ করতে পারবো না তো। শেষ করার দরকার নেই, আমাকে টার্মিনেট করার কোনো দরকারই নেই। কাউন্টেবল কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে উই নো দ্য সাকসেসর, আমি পরের টার্মটা জানি। বুঝে গেল? আমি এমন একটা নিয়ম খুঁজে বার করতে পারবো যাই দিয়ে আমি এর পরেরটাকে আমি বলতে পারবো কি হবে। সেইটা, সেই ধরনের জিনিসই হচ্ছে কাউন্টেবল। মাথার চুল, মাথার চুল তো প্রচুর, সেটাও কিন্তু একটা কাউন্টেবল। তুই যে, এবং সেটা ইনফাইনাইট না বরং সেটা ফাইনাইট। মাথার চুল ফাইনাইট টার্ম, কারণ মাথাতে যে কটা আছে তুই গুনে, হয়তো বহুদিন ধরে গুনতে হবে কিন্তু গুনতে তো পারবি, একটা দুটো তিনটে এইভাবে, তাই না? পারমিতা বোঝা যাচ্ছে? আচ্ছা, আপাতত ধর কাউন্টেবল আনকাউন্টেবল যে কি করে দেখাতে হয় সেসবে আমি কিছু জানি না, সেই আমি দেখানোর টুলে আসবো। আমার মেন টুল হচ্ছে কাউন্টেবল দেখানোর জন্য একটা ম্যাপিং লাগবে। এই ম্যাপিংটাকে বোঝানোর আগে আমাকে কয়েকটা কথা বলতে হবে, সেইগুলো বলে তাই ম্যাপিংটা বলবো। আপাতত বল, আমার হাতে কোনো অস্ত্র নেই, আমি কাউন্টেবল কথাটার মানে জানি শুধু, যে সাকসেসরটা আমরা জানি, সাকসেসর বার করতে পারি। তাহলে বল এইটা দিয়ে রেশনাল নাম্বারের যে সেট সেইটা কাউন্টেবল দেখাতে পারবি কোনো ফাংশন বা কিচ্ছু ইউজ না করে? আমি যে বললাম এই যে কিউ ইজ এ কাউন্টেবল সেট, এই অবধি আমার মাইলস্টোন, এই লাইনটা কি এখন কোনোভাবে দেখানো সম্ভব? দেখানো সম্ভব। কিভাবে সম্ভব আমি বলছি দেখ। এটা, এই ধারণাটা ক্যান্টরেরই দেওয়া, জর্জ ক্যান্টর যা সেট থিওরি তৈরি, এটাকে নামই হচ্ছে ক্যান্টরস ডায়াগোনাল প্রসেস। খুব ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনবি। সি ডি ডি পি। দেখ, কোনো রেশনাল নাম্বার বাদ যাচ্ছে কিনা তুই বলবি। প্রথমে আমি জিরো লিখছি, ওয়ান লিখছি, -1 লিখছি, টু লিখছি, -2 লিখছি, থ্রি লিখছি, -3 লিখছি, ফোর লিখছি, -4 লিখছি,
অ্যান্ড সো অন চলতেই থাকলো। তারপরে লিখছি কি, প্রথমে আমি এইটাকে 1 দিয়ে ভাগ করেছি, হ্যাঁ। তারপরে এই লাইনটাকেই 2 দিয়ে ভাগ করবো। 1/2, জিরোটা তো জিরোই হবে, আমি জিরোটাকে বাদ দিয়ে দিলাম, একবার লেখা হয়েছে যেহেতু। 1/2, 2/2 তো 1 চলে গেছে। ভালো করে বুঝবি আমি এখানে কোনগুলোকে লিখছি, কিউ সেটটাকে লিখছি। কিউ সেট, আচ্ছা কিউ সেটের এলিমেন্ট গুলোকে কেমন দেখতে বলতো? P/Q আকারের তো। একটু হ্যাঁ হু কর। কিউ নট ইকুয়ালস টু জিরো। কিউ নট ইকুয়ালস টু জিরো, হ্যাঁ, P/Q আকারের দেখতে। কিউ নট ইকুয়ালস টু জিরো, খুব ভালো কথা। আর পিটা রেশনাল নাম্বার, না রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। পি, আমি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের সেট ডিফাইন করতে গিয়ে রেশনাল নাম্বার না, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার। হ্যাঁ, পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার দরকার নেই, নেগেটিভও হতে পারে, যে কোনো ইন্টিজার। না হলে -1/2 এইটা আমি ডিফাইন করব কিভাবে, তাই না? একটা জিনিস দেখ, এই জায়গাটা, এই কিউটাকে এইভাবে এক্সপ্রেস করার থেকে এইভাবে এক্সপ্রেস করলে একটু ঘাটতি থেকে যায়। সেই ঘাটতিগুলো মেটানোর জন্যই আমি এক এক করে সেটের বিভিন্ন ডিফাইন করব। দেখ, আমি যদি তার বদলে এরকম লিখি, দেখ তো কোনো ভুল আছে? আমি কিউ কে লিখতে চাচ্ছি, উপরে লিখবো পি, নিচে কিউ, ঠিক আছে। যেখানে পিটা ইন্টিজার, কিউটাকে আমি লিখবো ন্যাচারাল নাম্বার। শুধু তাই না, জিসিডি অফ মড পি আর কিউ, এইটা হচ্ছে 1। আমি কেন নিলাম তুই বল? যখন তুই 1 লিখবি, হ্যাঁ, আচ্ছা ধর 2 এর 3 লিখলি, 2 এর 3টা কিউ এর একটা মেম্বার। তুই যদি এই ধারণা দিয়ে ভাবিস, হ্যাঁ, 2 এর 3টা কিউ এর একটা মেম্বার। আবার 4 এর 9, সরি, 4 এর 6, এটাও তো কিউ এরই একটা মেম্বার, তাই না? এই দুজন কি আলাদা নাকি একই বলতো? 6.5 তো কাটাকুটি করলে 2/3 আছে। 2 এর 3 হবে, তার মানে দুজনে একই। অতএব এই জায়গায় লেখার মধ্যে আমার কিছু, মানে সেই দুটো একই টার্ম দুবার লেখা পড়ে যাচ্ছে। আমি যদি এইভাবে লিখতে যাই, এইভাবেই লেখা হয়, তাতে ভুল নেই, সেট লেখার মধ্যে অসুবিধা নেই, কিন্তু তার বদলে যদি আমি এইভাবে লিখি, দেখ আমার কোনো সমস্যা তৈরি হয়নি এখানে, সব কটা কভার হবে। এবং সেইগুলোই লিখবো যাদের কোনো জিসিডি প্রাইম, তাহলে কোনোটা বাদ যাবে না। 2 এর 3 2 এর 3ই হবে, একবারই হবে, কোনো 4-6 জাতীয় কেউ আসবে না। বোঝা গেল কি বললাম? যদি তাদের হ্যাঁ। জিসিডি 1 হয়, তাহলে তো আর কাটাকুটি যাওয়ার কেউ নেই, ও ইউনিক এলিমেন্ট হবে। এইটাকে একটু ছোট ছোট করে নোট করতে থাকবি। যাই হোক, এবার আমি যেটা বলছিলাম, তাহলে কিউটাকে আমি পুরো সাজাচ্ছি, দেখ 0 1 -1 এইভাবে সাজালাম। তাহলে তলায় কিউ, কিউটা তো ন্যাচারাল নাম্বার আমার। তাহলে কিউটা যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে কিউ দিয়ে মানে তলারটাকে এবার এক এক করে বানাই, সাজাই। আচ্ছা, এরপরে কি আসছে? 2/2 আমার লেখা পড়ে গেছে, তাহলে -2/2 লেখা পড়ে গেছে, তাহলে 3/2 -3/2, 5/2, 4/2 লেখা পড়ে গেছে, তাহলে 5/2 -5/2, 7/2 -7/2। বল এইভাবে চলবে না? হুম। তারপরে 3 দিয়ে ভাগ কর, 1/3 -1/3, 2/3 -2/3, 3/3 আর -3/3 তো চলে গেছে, এই যে 1 আর 1 মিটে গেছে। তারপরে আসবে 4/3 -4/3, 5/3 -5/3, অ্যান্ড সো অন। 1/4 -1/4, 2/4 চলে গেছে, 3/4 -3/4, 4/4 চলে গেছে, 5/4
-5/4। 6/4 চলে গেছে, দরকার নেই, আর লিখছি না। এইবার আমার কথাটা মন দিয়ে শুনবি। আমি কি বলেছিলাম, কাউন্টেবল কথার মানে কি? আমার নেক্সট টার্মটা জানা থাকবে। যদি আমাকে বলা হয় আলফা কে একটা টার্ম, আমি বলতে পারবো α k+1 কোনটা। তখনই তো বলছি যে আমি কাউন্ট করতে পারছি, কাউন্টেবল, তাই না? আমার কথা বোঝা যাচ্ছে মৌলি? হ্যাঁ। হুম। এইবার দেখ হ্যাঁ, তাহলে আমার বোঝা এখানে, যাচ্ছে। হ্যাঁ, এখানে এমন একটা রুল খুঁজে বার করতে হবে। আমি কিন্তু এখনো আমার পড়ানোর জায়গায় ঢুকিনি, আমি জিনিসটাকে একটা স্ট্রাকচার দিয়ে নিচ্ছি, তারপরে ঢুকছি। তার মানে এখানে যদি আমি এমন একটা রুল দেখাতে পারি যে আমি যাই দিয়ে আমি নেক্সট টার্ম ডিফাইন করতে পারবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখ, এই জায়গাতে শুরু করছি, শুরু করে ওয়ানে আসলাম, এই টুতে আসলাম, এই জায়গায় আসলাম, তারপরে এই জায়গায় গেলাম, এই জায়গায় গেলাম, এই জায়গায় আসলাম, এই জায়গায় আসলাম। এরপরে তো আরো আছে সবাই, তারপরেরটা, ঠিক তারপরেরটায় আসলাম। এই দেখ, এইভাবে যদি আমি এগোতে থাকি, দেখ তো সব কটা টার্ম আমার জানা হয়ে গেল না? মানে কোনটার পরে কে হবে, কোনো টার্ম কি বাদ যাচ্ছে ইনক্লুড করতে, সেইটা দেখ। এইভাবে যদি আমি অ্যারো টানতে থাকি, কোনো টার্ম কি আমার ইনক্লুড করতে বাদ যাচ্ছে? নিশ্চয়ই যাচ্ছে না, যাবেও না। তুই দেখ, তোকে যদি বলা হয়, আচ্ছা, একটা সেট কাউন্টেবল যদি বলা হয়, একটা সেট কাউন্টেবল তার মানে কি, আমি সেইটাকে α1, α2, α3 এইভাবে পরপর লিখতে পারি। তুই বলতো আলফা, এখান থেকে এই জায়গা থেকে α3, α5টা কে হবে? এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5। α5টা হবে -1/2। α6 কত? 1। α7 কত? 2। α8 কত? 3/2। বোঝা গেল তো কি কি প্রসেসে এগোচ্ছি, পারমিতা? হুম। এই যে দেখ, তুই এই সিস্টেমটা দিয়ে নেক্সট টার্মটা জেনে গেলি, খুব ভালো করে বুঝবি। নেক্সট টার্ম মানে কিন্তু তার থেকে ছোট বা বড় সংখ্যা না, তারপরে আমি কোনটাকে লিখবো সেইটা যদি আমি বুঝতে পারি, এবং তার মধ্যে যদি কোনো ভুল না থাকে। ঠিক আছে? এই দেখ, 0-র থেকে 1 বড়, আবার 1-এর থেকে ছোট, কমা বাড়া হবে, কিন্তু কোনটার পরে কি সেইটা আমি লিখতে পারবো। পরে কথাটার অর্থ আর তার থেকে বড় কথাটার অর্থ দুটোর মানে আলাদা। সেই জিনিসগুলো আমার এইবার এক এক করে ক্লিয়ার করতে হবে। এইটুকু বোঝা গেল কিনা দুজনেই বল একবার করে। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, এটা কি তুই ওই সিঁড়ির প্রসেসটা বলছিস? আমি জাস্ট এইটাই হচ্ছে ক্যান্টর ডায়াগোনাল প্রসেস, যে প্রসেস দিয়ে আমি রেশনাল নাম্বারের সেটটাকে কাউন্টেবল দেখাতে পারি উইদাউট এনি ইউজ অফ ফাংশন। ও আচ্ছা, তুমি কি ঠিক ঠিক আছে? এই দেখ, আমাদের হাতে আমাদের এই কাউন্টেবিলিটির প্রয়োজন কেন? কাউন্টেবিলিটির প্রয়োজন, বা তুই বল একটা সেট ছোট বা বড়, কি সেন্সে বলতে পারি? একটা সেট ছোট বা বড় আমি কখন বলবো? দুটো সেটের মধ্যে কোনটা ছোট? ধর এ একটা সেট আর বি একটা সেট, এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেটের মধ্যে কে ছোট কে বড় আমি কিভাবে বলবো? সেটি কাউন্টেবল না কাউন্টেবল নয় এটা দেখে। কাউন্টেবল বা কাউন্টেবল নয়, আচ্ছা দুটো সেটই যদি কাউন্টেবল হয় তখন? তার এলিমেন্ট গুলো বিবেচনা করতে হবে তখন। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি যদি বলি ন্যাচারাল নাম্বারের সেট আর জেড এর সেট, দুজনের মধ্যে কে বড় কে ছোট? দুটোতেই সমান।
কি করে সমান? কি সেন্সে বলছি সমান? সমান যে বলছি সেইটা কি সেন্সে বলছি, এই সেন্স গুলো লাগবে আমার। দুটোর হচ্ছে ওই মানে কাউন্টেবিলিটি সমান ওটা। আচ্ছা, কাউন্টেবিলিটি সমান না, কাউন্টেবল কথাটা এখন ভুলে যা। আমি কাউন্টেবল মানে বা কিচ্ছু জানি না, আমি শুধু হ্যাঁ, এখন আমি কিচ্ছু আমরা বলিনি। দেখেছি কার্ডিনালিটি সমান হয়, সেম হয়। কার্ডিনালিটি, আচ্ছা তাহলে তাহলে সমান। কার্ডিনালিটিটাও এখনো আমি জানি না, আমি এক এক করে আসবো, একদম বেসিক কিচ্ছু জানি না। শুধু বল আমি দুটো সেট দেওয়া আছে, এইটার মানে জানি, 1 2 3 4, এইটা জানি। কার্ডিনালিটি জেনে গেলে তো আমি কাউন্টেবিলিটির মানেও জেনে যাব। এইটুকু জানা আছে। এইবার আমি কি দেখে বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়? না, দেখে বলা যাবে না। দেখে বলা যাবে না। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে এখানে তো এই এই এন এ জেড এর থেকে বেশি কম এলিমেন্ট আছে, তার মানে এনটা ছোট। কম এলিমেন্ট আছে, এনটা প্রপার সাবসেট, এটুকু তো কনফার্ম। হ্যাঁ। এনটা যে প্রপার সাবসেট অফ জেড, এটুকু কনফার্ম। এইবার এই দুটো সেটের মধ্যে এখন আমরা কার্ডিনালিটি কথাটায় আসবো, কিন্তু তার আগে আমরা জিনিসটাকে বুঝবো দুটো জিনিস। ধর সেট কি, এটা একটা বস্তা, এটাও একটা বস্তা। এই দুটো বস্তার মধ্যে ছোট বড় মানে তার ওয়েটেজটা বুঝবো, ওয়েটেজটাকে আমাকে বুঝতে হবে। তার পোটেনশিয়াল, তার পোটেনশিয়ালটাকে আমাকে বুঝতে হবে। সেই পোটেনশিয়ালটা বোঝার জন্যই আমাকে ওই কার্ডিনালিটি শব্দটাকে ডিফাইন করতে হবে, কিন্তু আমি এখন কিছুই জানি না, আমি সেই জায়গায় আসবো। কার্ডিনালিটি জানার জন্য আমার অনেক কিছু কথা লাগবে। ঠিক আছে, এক এক করে বলছি। দেখ, বুঝতে যাচ্ছে তো মৌলি? হ্যাঁ, কার্ডিনালিটির ওই বুঝতে পারছি। ধারণাগুলো, যে দেখ এখন আমাদের করার কাজ কি, যেগুলো আমাদের জানা আছে, কার্ডিনালিটি জানা আছে, কাউন্টেবিলিটিও জানা আছে, এখন যেভাবে আমি এক্সপ্লেন করব সেইটার সাথে জিনিসগুলো রিলেট করার চেষ্টা করব। যেটা আমরা জানি তার মধ্যে কমপ্লিট জানি নাকি জানায় কিছুটা আরো ভালো করে জানলাম, সেইটা বুঝতে হবে। এক এক করে বলি। একদম বেসিক কথা দু একটা আমি বলে পার হয়ে যাব, এটা নিয়ে আমি বেশি টাইম খাওয়াবো না। সেট, সেট যেটাকে আমরা বলি অ্যান ওয়েল ডিফাইন্ড কালেকশন, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস ইজ কল্ড সেট। এটুকু আমাদের জানা আছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। সেট লেখার আমরা একদম, যখন কোনো সেট লিখব ঠিক এই পদ্ধতিতে লিখব। এখানে লিখবো হচ্ছে টাইপ অফ এলিমেন্ট, আর এখানে লিখবো হচ্ছে রুল ফর কালেকশন। ঠিক আছে, টাইপ অফ এলিমেন্ট আর রুল ফর কালেকশন। আমার এই সেট থিওরির থেকে, সেট থিওরি থেকে ফাইনাইট বা ইনফাইনাইট সেটে যেতে গেলে মেন চারটে জিনিস লাগবে, হচ্ছে সেট, সাবসেট, পাওয়ার সেট এন্ড কার্টেসিয়ান প্রোডাক্ট। এই চারটে জিনিস আমাকে খুব ভালো করে লাগবে, জিনিসটা নিয়ে অ্যানালিসিস করতে হবে এই জায়গায়। ঠিক আছে, আমি কি বললাম, অ্যান ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস ইজ কল্ড সেট। তার মানে একটা এলিমেন্টকে আমি একটা কালেকশন, ওয়েল ডিফাইন্ড কালেকশন, এই কথাটাকে ভালো করে জোর দে। ওয়েল ডিফাইন্ড কালেকশন, এই কালেকশন মানেটা কি? একটা এলিমেন্ট কালেকশন মানে কি, একটা একটা জিনিস নিয়ে এক জায়গায় করা। এইবার ওই যে এক জায়গায় করলাম, তার মধ্যে কোনো একটা এলিমেন্টকে আমি রাখবো কি রাখবো না, সেইটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। একদম এই যে রুলটাকে আমাকে ডিফাইন করে দেওয়া থাকবে, আমি সেই রুল দিয়ে যদি রুলটা মেলে তাহলে বলবো হ্যাঁ থাকবে, না হলে থাকবে না। সাথে টাইপ অফ এলিমেন্ট, তাই তো? এই গোটা সেট থিওরি
গোটা সেট থিওরি এইটা তৈরি করেছেন হচ্ছে জর্জ ক্যান্টর। ফেমাস থিওরেম, ক্যান্টরস থিওরেম, ফেমাস থিওরেম। ওই থিওরেম থেকেই ক্যান্টরের ফেমাস থিওরেমটা হচ্ছে ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় হওয়া সম্ভব। সেটা আমি দেখিয়ে দেবো। ইনফাইনাইট সেটের মধ্যেও যে ছোট বড় হওয়া সম্ভব, সেই জায়গা থেকেই মানে ক্যান্টরের যে রুদ্রমূর্তি ধারণ করা বলে সেই জায়গা থেকে সামনে আসা। সেট, ইনফাইনাইট সেটের এক বহু ঝামেলা হয়েছিল, ক্যান্টরকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল এই কথাটা বলার জন্য যে ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় সম্ভব। মানে তার যে গুরু, শিক্ষাগুরু যে ক্রনেকার, ক্রনেকার ডেল্টা নাম শুনেছিস তো? সেই ক্রনেকারের সঙ্গে ক্রনেকারই মানতে চাইনি প্রথমে যে এটা কথাটা ঠিক। যাই হোক, আমি এক এক করে আসছি। আচ্ছা, একটা কথা বলতো, প্যারাডক্স, প্যারাডক্স কথাটার মানে কি? প্যারাডক্স মানে কি বলতো? প্যারাডক্স কথাটার মানে, আচ্ছা আমি বলছি দেখ, আমি যদি বলি ইয়েস, কোনো আমি একটা স্টেটমেন্ট দেই, সেই স্টেটমেন্টটা ইমপ্লাই করবে নো। আবার আমি যদি বলি নো, সেই বলাটাই ইমপ্লাই করবে ইয়েস। মানেটা কি বুঝতে পারলি কিছু? বুঝতে পারলাম না কি বলছো। বুঝতে পারলি না? আচ্ছা, এক এক করে বলছি দেখ। আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, আই অলওয়েজ সে লাই। আমি কি বললাম? আই অলওয়েজ সে লাই। আমি সব সময় মিথ্যা কথা বলি। ঠিক আছে? তার মানে আমি যদি স্টেটমেন্টটা দিয়ে থাকি, তুই প্রথমে বল আমি কি সত্যি, আমি এইটাকে কি ধরে নেবো, আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি? আমি যে একটা স্টেটমেন্ট দিলাম, আমি সত্যিও দিতে পারি মিথ্যাও দিতে পারি, কিন্তু প্রথমে কি ধরবো, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? মিথ্যা কথা। আচ্ছা, আমি মিথ্যা বলছি। তার মানে আমি যেটা বললাম সেটা ফলস। তার মানে আই অলওয়েজ, এবার আমার স্টেটমেন্টটা কি, আই অলওয়েজ সে লাই। তার মানে কথাটা সত্যি কথা হয়ে গেল, মানে আমি যে স্টেটমেন্টটা দিয়েছি সেটা ঠিক হয়ে গেল। তাই তো নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার। বুঝতে পারলি তো? কিংবা তুই যদি ধরে নিস যে আমি সত্যি বলছি, আই অলওয়েজ সেজ লাই, ইয়েস, হ্যাঁ ঠিক, কিন্তু এখানে বলাই আছে আমি মিথ্যা বলি, তার মানে ইয়েস না। বোঝা গেল কি বললাম? এটা কি হ্যাঁ বাচক না বাচকের মতো না? এক্স্যাক্টলি, অনেকটা ওরকম যে আমি হ্যাঁ বললে ইমপ্লাই করবে না বলছি, আবার না বললে ইমপ্লাই করবে হ্যাঁ বলছি। পারমিতা, বোঝা যাচ্ছে কি বলছি? হুম। আর এটা তো সবের ক্ষেত্রে প্রযোজ্য না। সবের ক্ষেত্রে না, প্যারাডক্স কিছু কিছু ক্ষেত্রে হয়। কিছু আচ্ছা। কিছু ক্ষেত্রে, স্পেশাল কেসেই প্যারাডক্স তৈরি হয়। দেখ, সেটা আমি এক একটা করে দেখাচ্ছি, দেখ আমার এইগুলো ধারণাগুলো লাগবে এক এক জায়গায়। সেট থিওরির যে অ্যাক্সিয়াম, সব থেকে ইম্পর্টেন্ট দুটো অ্যাক্সিয়াম, সেটা হচ্ছে অ্যাক্সিয়াম অফ রেগুলারিটি, এ ও আর। এই যে আমি বললাম প্যারাডক্স, এই প্যারাডক্স কথাটাই একজন ম্যাথমেটিশিয়ান এই সেট থিওরি তৈরি করতে গিয়েই সামনে এসছে। আমি বলছি এক এক করে দেখ। অ্যাক্সিওম অফ রেগুলারিটিটা কি? নো সেট, খুব ভালো করে কথাগুলো খেয়াল করবি, নো সেট ক্যান বিলং টু ইটসেলফ। স্বাভাবিক, কোন সেট সেই সেটের মধ্যে একটা এলিমেন্ট হিসাবে তো থাকতে পারে না। কখনো কি এরকম দেখেছিস যে এ একটা সেট বিলংস টু এ? এরকম তো না। হয় না, এরকম তো হয় না।
এ তার সাবসেট হতে পারে, তার ভেতরে একটা ছোট পাত্র হতে পারে। যদি সেটকে একটা পাত্র ভাবি, তার ভেতরেরই একটা ছোট পাত্র হতে পারে, কিন্তু সেই পাত্রের মধ্যে যদি আমি জলের এক পাত্র বলি, তাহলে এ নিজেই একটা জল, সেটা তো সম্ভব না। এইটাই হচ্ছে অ্যাক্সিয়াম অফ রেগুলারিটি। এই যে অ্যাক্সিয়াম, এগুলোর কোনো প্রমাণ নেই, এগুলো আমাদের ধরে নেওয়া হয়। কিছু কিছু কথা ধরে নিতে হয় না। ছোটবেলার থেকে তোকে যা বলা হয়েছে, তুই কি সব কি প্রমাণ করে করে দেখেছিস? মৌলি, ছোটবেলায় ধর তোকে তুই হওয়ার পরে কাকিমা তোকে যখন বলেছে এইটা আকাশ, এইটা চাঁদ, তুই কি সব প্রমাণ করেছিস? ধরে নিয়েছিস তো কিছু কিছু কথা, যা বলছে একদম ঠিক? মনে নেই। ও, লেফট হয়ে গেছে তাহলে, নেটের সমস্যা, যাই হোক। তাহলে সবকিছুকে আমার প্রমাণ করে নেওয়া যাবে না, কিছু কিছু জিনিস ধরে নিতে হবে। ঠিক আছে? এই তারই এমন একটা হচ্ছে অ্যাক্সিয়াম অফ রেগুলারিটি। একটা সেট বিলংস টু ইটসেলফ। এই নট সরি, বিলংস টু না, নট বিলংস টু, ভুলে বলে যাচ্ছিলাম এটা। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি? হুম, আচ্ছা, ঠিক আছে, এইটা মেনে নিয়ে তুই একটা জিনিস খেয়াল করতো, ধর এক্স আমি একটা সেট বলছি। এক্স আগে সেট হয় কিনা দেখবি ভালো করে। এনি অবজেক্ট এক্স, যে কোনো একটা যে কোনো অবজেক্ট, আমি এক্সটা তৈরি করছি যে কোনো অবজেক্ট নিয়ে, একটা রুল হবে, এক্স ইজ নট এ, আচ্ছা, মোবাইল। তোর হাতের কাছে যত যা অবজেক্ট আছে সব নিয়ে তুই একটা সেট তৈরি করবি। আমার কথা বুঝতে পারলি কি বললাম? তোর হাতের কাছে যা আছে, সব সব নিয়ে একটা সেট তৈরি করলি। সেটটা এমন একটা সেট যার মধ্যে কোনো মোবাইল থাকবে না। ঠিক আছে? হুম, তোর হাতের কাছে যা আছে সেট আছে, সেট যদি হয় সেট, সেট নিজেও কিন্তু থাকবে। এটা আমি প্রথমে সেট বলছি না, এটা বলছি কালেকশন। তুই বল এই কালেকশনটা কি ওয়েল ডিফাইন্ড? মানে আমার কোন এলিমেন্টটা এই কালেকশনের মধ্যে থাকবে কি থাকবে না, তাই নিয়ে কি কোনো কনফিউশন তৈরি হচ্ছে? এখানে তো শুধু মানে সবকিছুই তো নিতে পারছি, শুধু মোবাইলটা বাদ দিয়ে। মোবাইলটা বাদ দিয়ে যা কিছু সেট, নাম্বার, তারপরে তারপরে তোর ন্যাচারাল নাম্বার, যা তুই যা যা সবকিছু। তাহলে কি সে এক্সট্রা, আচ্ছা, আমি প্রথম কথা হচ্ছে এটা একটা কালেকশন, তাহলে এটা ওয়েল ডিফাইন্ড হুম, হচ্ছে, তার মানে কোন জিনিসটা আমি এর মধ্যে রাখবো তাই নিয়ে আমার কোনো কনফিউশন হচ্ছে না। যদি সেটা মোবাইল না হুম, হয় তাহলেই রাখতে পারবো। হুম, তার মানে এক্সট্রা একটা সেট, সেট তৈরি হতে তো কোনো সমস্যা নেই। না, আচ্ছা, এক্স যদি সেট হয়, তাহলে এক্স নিজের মধ্যে থাকবে না, হুম, কারণ এর মধ্যে এক্স এর মধ্যে তো সব আছে, তাই না? হুম, তাহলে দেখ, আমি রেগুলারিটি অ্যাক্সিওমে কি বললাম, যে কোনো সেট তার মধ্যে থাকতে পারবে না, এবং এটা সত্যি বলেই মেনে নিয়েছি। কিন্তু তুই এখানে দেখতে গেলে একটা সেট নিজের এলিমেন্ট হয়ে যাচ্ছে। বল, সমস্যা হলো না একটা? হুম, এই সমস্যাটাকে এড়ানোর জন্য এই যে সেটগুলো আমি বলেছি, এই সেটগুলোকে দুই ভাগে আমরা ভাগ করছি, ঠিক আছে, দুই রকম ভাবে লিখছি। আমি এই সাইডে করে নিচ্ছি, এই সাইডে লিখছি, একটার নাম দিচ্ছি অর্ডিনারি সেট, আর একটার নাম বলছি এক্সট্রা অর্ডিনারি সেট। একটা হচ্ছে অর্ডিনারি সেট, একটা এক্সট্রা অর্ডিনারি সেট। আমার কথা বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, অর্ডিনারি সেট কোনগুলো?
এই যেগুলো অ্যাক্সিয়াম অফ রেগুলারিটি মেনে চলে, মানে যে সেটগুলো নিজে নিজের মধ্যে থাকবে না, সেইগুলোকে আমরা বলবো অর্ডিনারি সেট। আর যে সেটগুলো নিজেই নিজের মধ্যে থাকছে, যেমন আগেরটা যেমন দেখলাম, সেইটাকে বলছি এক্সট্রা অর্ডিনারি সেট। বোঝা গেল কি বললাম? হুম। ক্লিয়ার হয়েছে নাকি সমস্যা আছে এইটুকু? হ্যাঁ, বুঝেছি। তাহলে সেট রে আমি প্রথমে দেখলাম অ্যাক্সিওম অফ রেগুলারিটি দিয়ে কোনো সেট নিজের মধ্যে থাকতে পারে না, সেইটা ধরে কাজ করতে গিয়ে দেখলাম আমার একটা এখানে অবজেকশন তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এই অবজেকশনটা আটকানোর জন্য আমি সেটটাকে দুই রকম পার্টে নিয়ে নিয়েছি। একটা হচ্ছে যদি এক্স বিলংস টু এক্স না হয়, যেটাকে আমরা বলছি অ্যাক্সিওম অফ রেগুলারিটি মেনে চলে, সেটা হচ্ছে অর্ডিনারি সেট। আর যেটা মেনে চলে না, সেইটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সেট। বোঝা গেল? হুম, বুঝেছি। আর একটা দেখ, অ্যাক্সিওম অফ চয়েস, দ্বিতীয় অ্যাক্সিয়াম যেটা, অ্যাক্সিওম অফ চয়েস, এ ও সি। অ্যাক্সিওম অফ চয়েসটা কি? আমরা একটা যদি এ একটা নন এমটি সেট হয়, আমি পুরো অ্যাক্সিওমটা বলছি না, আমি শর্টে বলছি। এ যদি একটা নন এমটি সেট হয়, এ সেট থেকে আমি যে কোনো আমি একটা এলিমেন্ট চুজ করতে পারি। এ বি এ নন এমটি সেট, দেন উই ক্যান চুজ অ্যান এলিমেন্ট ফ্রম এ। এ সেট থেকে একটা এলিমেন্ট আমি চয়েস করতে পারি, এটা হচ্ছে অ্যাক্সিওম অফ চয়েস। বোঝা গেল কি বললাম? হুম। হুম। এই দুটো কথা হচ্ছে, এই দুটো কথা জেনে রাখ। এই দুটো কথা দিয়ে আমি যে আসবো হচ্ছে রাসেলস প্যারাডক্সে। রাসেলস প্যারাডক্সটা ভালো করে খেয়াল করুন, এই যেটা প্যারাডক্স বলছিলাম সেটা। আগে স্লাইডটা আরেকবার দেখাও। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তুই তার জন্য তোকে আরেকটা কথা একটু বলে দিতে হবে। অ্যাক্সিওম অফ রেগুলারিটি মানে কি? সেটের অ্যাক্সিওম এইটা, নো সেট ক্যান বিলং টু ইটসেলফ, কোনো সেট তার মধ্যে থাকা সম্ভব না। এটা আমরা জানি, একটা সেট কি করে তার মেম্বার হয়। কিন্তু দেখ, আমি যদি এমন একটা কালেকশন তৈরি করি, এনি অবজেক্ট এক্স, যে কোনো, সাচ দ্যাট এক্স ইজ নট এ মোবাইল, মোবাইল ছাড়া আমার কাছে যাবতীয় যা আছে, সেট, সাবসেট, পাওয়ার সেট, সব 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 কিছু নিয়ে আমি একটা কালেকশন তৈরি করলাম। তার মানে কি, কালেকশনটা একটা সেট হলো। তাহলে যদি কালেকশনটা একটা সেট হয়, তাহলে সেটটা নিজের মধ্যে আছে। কিন্তু আমার অ্যাক্সিওম অফ রেগুলারিটিতে কি বলেছে? নো সেট ক্যান বিলং টু ইটসেলফ। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এই বুঝতে পেরেছি। এই সমস্যাটা থেকে অ্যাভয়েড করার জন্য সেটে আমরা দুটো পার্ট করে নিচ্ছি। একটা হচ্ছে অর্ডিনারি সেট, এক্সট্রা অর্ডিনারি সেট। যেটা অ্যাক্সিওম অফ রেগুলারিটি মেনে চলছে, যেমন যে সেটগুলো নিজের মেম্বার হতে পারে না তাদেরকে বলছি অর্ডিনারি সেট। আর যে সেট নিজের মেম্বার হতে পারে, যেমন যেমন আগেরটাই বললাম, সেই সেটটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সেট। ঠিক আছে? অ্যাক্সিওম অফ চয়েসটা কিছুই না, আমাদের যদি একটা নন এমটি সেট দেওয়া থাকে, সেখান থেকে আমি একটা এলিমেন্ট চয়েস করতে পারি। এটাই হচ্ছে অ্যাক্সিওম অফ চয়েস। ঠিক আছে মৌলি? হুম। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি এইবার, খেয়াল করুন ভালো করে। আচ্ছা, আমি যদি বলি, এই যে রাসেলস প্যারাডক্স কি, স্টেটমেন্টটা দেখ, দেয়ার ইজ নো সেট অফ অর্ডিনারি সেটস। অর্ডিনারি সেট যত সব আছে,
তাদেরকে নিয়ে কোনো সেট তৈরি হওয়া সম্ভব না। বোঝা গেল কথাটা? এইটা প্যারাডক্স কেন দেখ। ধর আমি কালেকশনটা তৈরি করলাম। কিসের কালেকশন? এই কালেকশনটা হচ্ছে এ ইজ এ সেট সাচ দ্যাট, এটা কি, আমি অর্ডিনারি সেট নিয়েই তৈরি করছি। যদি অর্ডিনারি সেট হয় অ্যাক্সিওম অফ রেগুলারিটি মেনে চলবে, তার মানে এ নট বিলংস টু এ হবে, তাই তো? এইবার দেখ, এই জায়গা থেকে একটা কথা ভাব। এটা আমার একটা কালেকশন, এটা আমি সেট কি কি আমি জানি না, একটা কালেকশন নিলাম। তাহলে কি হয়, এটা সেট হবে অথবা হবে না, কিছু তো একটা হবে, তাই তো? হ্যাঁ হো কর একটু। এখান থেকে কি, হ্যাঁ। এখান থেকে কি কি হতে পারে? আইদার এক্স ইজ এ সেট, অথবা এক্স ইজ এ, এক্স ইজ নট এ সেট। এই দুটোই হবে। যদি এক্স সেট হয়, ঠিক আছে, আমি প্রথমে ধরে নিলাম এক্স হচ্ছে একটা সেট। আচ্ছা তুই বল, এক্স যদি অর্ডিনারি সেট হয়, আচ্ছা নট এ সেট হলে ওই কথাটা তুই আহ, বাদই দে, যদি এই জিনিসটা ফলস হয় তাহলেই তো হয়ে যাবে। নট এ সেট এই জিনিসটা ধরারই দরকার নেই। এক্সটা তো আমি বলেই দিচ্ছি যে এক্স ইজ এক্সটা হচ্ছে একটা কালেকশন, এটা সেটই, আমি বলে দিচ্ছি এক্সটা হচ্ছে একটা সেট। অর্ডিনারি সেট না হলেই তো সেইটাকে আমি নিয়ে নিচ্ছি, দেখ। তাহলে এখানে তো কনফিউশনের কোনো জায়গা নেই। আমি দু রকম বলছি, এক্স সেটটাকে, একটা হচ্ছে অর্ডিনারি সেট, আর একটা কি কি হতে পারে, একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সেট। তাছাড়া তো কিছু পসিবল না। কারণ তুই দেখ, এই যে আমি এক্স এর কালেকশনটা তৈরি করলাম, কালেকশনটার মধ্যে ওয়েল ডিফাইন্ড কালেকশন, অতএব এটা একটা সেট, সেটা নিয়ে সমস্যা নেই। তাহলে আইদার এটা অর্ডিনারি সেট অর ইট ইজ এক্সট্রা অর্ডিনারি সেট। যদি এটা অর্ডিনারি সেট হয়, এক্সটা যদি অর্ডিনারি সেট হয়, তাহলে তুই বল, এক্সট্রা অর্ডিনারি সেট হলে এক্স এর মধ্যে থাকবে না, কারণ আমি সেটটাই তো নিচ্ছি, সেট অফ অল অর্ডিনারি সেট, তাই না? যদি এক্সটা অর্ডিনারি সেট হয়, তার মানে এক্সটা কি এক্স এর মধ্যে থাকবে কি থাকবে না? থাকবে না। অর্ডিনারি হলে তো থাকছে না তো। না না, আমি তো সেট, এক্সটা কিসের সেট? এক্সটা সেই সমস্ত সেটের সেট যারা নিজের মেম্বার না। এক্স তার মানে কি, সেট অফ অল অর্ডিনারি সেট। তার মানে এক্সটা যদি অর্ডিনারি সেট হয়, নিজের মধ্যে তো থাকতে হবে, সরি এই কালেকশনে তো থাকবে। বুঝিস নি এই জায়গাটা? আমি কি বলছি দেখ, আমি যে এক্স সেটটা তৈরি করেছি, সেটটা দুই রকম, হয় অর্ডিনারি সেট নয় এক্সট্রা অর্ডিনারি সেট। আমি এক্স সেটটা কিসের সেট নিয়েছি? এক্স সেটে যারা আছে, এই সেটের মধ্যে যে সমস্ত সেট আছে, ধর এটা কাউন্টেবল কি আনকাউন্টেবল আমি জানি না, আমি নাম দিয়ে লিখছি, আমি আপাতত লিখছি এইভাবে। এরা কি প্রত্যেকে তো এক একটা অর্ডিনারি সেট, তাই না? হুম। এইবার আমি বলছি, যদি এক্সটা যেহেতু একটা সেট, আইদার সে অর্ডিনারি অথবা এক্সট্রা অর্ডিনারি। যদি অর্ডিনারি সেট হয়, তার মানে কি এই কালেকশনের মধ্যে কোনো একটা মেম্বার, তাই তো? এই কালেকশনের মধ্যে কেউ না কেউ তো। হ্যাঁ। তার মানে এক্স বিলংস টু এক্স। যদি তাই হয়, এক্স এর ডেফিনেশন অনুযায়ী এক্স নট বিলংস টু এক্স। এটা হবে, এর মধ্যে থাকছে ইমপ্লাই করবে থাকছে না।
বুঝতে পারলি প্যারাডক্সটা কোন জায়গায়? আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। মৌলি, বুঝতে পারলি এবার? হ্যাঁ, বুঝেছি। এইবার দেখ, যদি আমি এটাকে বলি এক্সট্রা অর্ডিনারি সেট, যদি আমি ধরি, এই অর্ডিনারি সেট না হয় যদি এক্সট্রা অর্ডিনারি সেট হয়, তার মানে এক্স নট বিলংস টু এক্স এর মধ্যে তো থাকবে না, এই কালেকশনের মধ্যে। এবং তাই যদি হয়, তাহলে বাই দ্য ডেফিনেশন অফ এক্স, এক্স ক্যান মাস্ট বি লাই ইনটু এক্স। অ্যাগেইন প্যারাডক্স। বুঝতে পারলি কি বিষয়টা হলো এখানে? হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। সায়েন্টিস্ট, মানে ম্যাথমেটিশিয়ান রাসেল, রাসেল পুরো নাম আমার জানা মনে নেই এক্ষুনি। এই রাসেল এই প্যারাডক্সটা ফার্স্ট ফার্স্ট মানে স্যার ইনভেন্ট করেছে। ওই জন্য ওনার নাম থেকে এটাকে বলে রাসেলস প্যারাডক্স। ফেমাস জিনিস রাসেলস প্যারাডক্স। কোনো একটা সেট থিওরির বই নিয়ে যদি তুই পড়িস, এবং এখন পড়, আমি বলবো যে সেট থিওরির একটা বই নিয়ে পড়। আমি বলে দিচ্ছি একটা বই, নাইভ সেট থিওরি বাই হেলমস। মানে পুরো অ্যাক্সিওমেটিক সেট থিওরিটাকেই ডিডিউস করা আছে, সেইটা নিয়ে একটু একটু সময় পেয়ে পেয়ে পড়। আমি তো এখানে শর্টে জিনিসটা বলে বেরিয়ে তোর যাচ্ছে, কাছে আমার পিডিএফ আছে? এগুলো লাগবে। পিডিএফ খুব সম্ভবত আছে, আমি পেলে পাঠাবো। ইমিডিয়েট বইটা তো পিডিএফ ছাড়া হবে না। ঠিক আছে। হ্যাঁ, আমি বইটা খুব সম্ভবত পিডিএফ আছে আমার, ডাউনলোডও হয়তো করা আছে, আমি পাঠাবো। ঠিক আছে। ঠিক আছে। কারণ দেখ, আমি এখানে তো শর্টে বলে বেরিয়ে যাচ্ছে, আমি এইটা নিয়ে হয়তো আমার একটা কি একটা ক্লাসই হয়তো, একটা কি দুটো ক্লাস আমার এইটাই লাগবে। তারপর কারণ আমি এইটা না হলে আমি পরের জায়গায় ধারণাটা দিতে পারছি না। বুঝে গেল তো প্যারাডক্সটা কোন জায়গায়? এইবার আমার মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গা থেকে আমরা বলবো আমাদের রিয়েল অ্যানালিসিস স্টার্ট হচ্ছে, এই অ্যাক্সিয়াম থেকে। অ্যাক্সিয়ামটা কি? টু সেটস আর ইকুয়াল if and only they have same element। আমি কিন্তু ছোট বড় বলিনি, দুটো সেট ইকুয়াল, একই সেট, যদি তাদের মধ্যে এলিমেন্ট গুলো একই হয়। বোঝা গেছে? মানে ধর আমি যদি হুম। একটা সেট তৈরি করি এখানে, এ, ই, আই, ও, ইউ, আর একটা সেট যদি বলি বি তৈরি করি, ও, আই, ইউ, ই, এ, দুটো সেটকে ইকুয়াল কখন বলবো? যদি তাদের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তারা সবাই একই হয়। আচ্ছা বল, আমি কিন্তু দুটোর এলিমেন্টই আরবিটারিলি নিয়েছি। আরবিটারি নিয়েছি মানে কোনো নিয়ম সাজিয়ে লিখিনি, কিন্তু যে এইটার পরে এইটা তারপরে ওইটা সেই হিসাবে লিখিনি। আমি ইচ্ছা মতো দুটো জায়গায় নিয়েছি, কিন্তু আমি বলছি তাদের মধ্যে একই এলিমেন্ট আছে, আমার কাছে এখনো সাজানোর কোনো রাস্তা নেই। তার মানে আচ্ছা, তাহলে বলতো আমি যদি এখানে, আমি কিন্তু এখনো সাবসেট কি সেটাও জানি না, আমার হাতে শুধু সেট আছে আর সেটের অ্যাক্সিয়াম গুলো আছে। ঠিক আছে, তাহলে দুটো সেটকে আমরা ইকুয়াল কখন বলছি? তার মানে যদি অ্যানালিটিক্যালি বলতে হয়, এক্স একটা এলিমেন্ট এর মধ্যে আছে, সেটা যদি ইমপ্লাই করে এক্সটা বির মধ্যে আছে, এবং কনভার্সলি বির মধ্যে থাকা মানে এর মধ্যে থাকবে। এইটুকু যদি মানে একসাথে ইকুয়াল ঘটে, টু বি। এইটুকু যদি একসাথে ঘটে তখনই আমি বলতে পারবো এ ইকুয়াল টু বি। আমি কিন্তু এখনো জানি না সাবসেট কি, ভালো করে বুঝবি এই জায়গা থেকে, যেন ভাবিস না যে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, ওই জন্য আমি লিখলাম। আমি এখনো সাবসেট মানে জানি না।
মৌলি, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে আমার দুটো সেটকে ইকুয়াল আমি তখনই বলতে পারবো যখন আমার একটা সেট থেকে, এই সেট থেকে যে এলিমেন্টই তুলি না কেন সেটা বি সেটে এক্সিস্ট করবে, আবার বি সেট থেকে যেটাই তুলি না কেন সেটা এ সেটে থাকবে। এইবার এরপরে আমার কাছে তাহলে এইটা মাথায় আসলো, ভাবনাটা আসলো, আচ্ছা ঠিক আছে, যদি এ সেট থেকে একটা এলিমেন্ট তুললাম, বি সেটে আছে, খুব ভালো কথা। এই জায়গা থেকে দেখ, এ একটা সেট, বি একটা সেট, এ সেট থেকে একটা এলিমেন্ট তুললাম, সেটা বি সেটে আছে, কিন্তু আমি বি সেট থেকে একটা এলিমেন্ট তুললাম, সেটা ইমপ্লাই করছে সেটা এ সেটে নেই। তার মানে কি হলো? সাবসেট কি কিন্তু কিচ্ছু জানি না, তার মানে কি হলো? আসলে এ ইকুয়াল টু বি তো বলতে পারবো না। এক্স্যাক্টলি, এ ইকুয়াল টু বি আমি বলতে পারবো না। তার মানে এই যে এলিমেন্টটা, ওয়াই এলিমেন্টটা, এইটা নিয়ে একটা সমস্যা আছে। এটা এমন একটা এলিমেন্ট যেটা বি সেটে নেই, কিন্তু এই মানে সরি, বি সেট, বি সেটে আছে কিন্তু এ সেটে নেই, তাই তো? তাহলে এখান থেকে একটা ধারণা আমার কাছে আসলো যে এমনও সম্ভব সেটের মধ্যে যে কিছু এলিমেন্ট এই কালেকশনে থাকবে, কিছু এলিমেন্ট অন্য কালেকশনে থাকবে। সেখান থেকেই সাবসেটের ধারণাটা আসলো, যে এরকম যদি হয় যে এ সেটে যে সমস্ত এলিমেন্ট আছে, ফর অল এক্স বিলংস টু এ, সবার জন্য এক্সটা বি সেটে আছে। বা ডান দিকটা নিয়ে আমার এক্ষুনি ভাববো না, এক্স সেটের সমস্ত এলিমেন্ট বি সেটে আছে, তখন আমি বলতে পারবো এ কালেকশনটার মধ্যে যারা যারা আছে তারা প্রত্যেকে বি কালেকশনেরও একটা মেম্বার। আর আমরা একটা সিম্বল দিয়ে জিনিসটাকে ডিনোট করব, এই দিয়ে। ঠিক আছে, এইটুকু বোঝা গেল কি? হুম। আচ্ছা, আমি যদি এর একদম নেগেশনটা ভাবি, এর অল্টারনেটিভ ডেফিনেশন হিসাবে এই যে ডেফিনেশনটা বললাম, এর নেগেশন ডেফিনেশন, নেগেশন স্টেটমেন্ট, এটা কি? ইফ ফর অল এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি হতে হবে। তার মানে তাহলে এক্স নট বিলংস টু বি, বল বল বল। এক্স নট বিলংস টু বি হলে ইমপ্লাই করবে এক্স নট বিলংস টু এ। না, সেটাও তো না। মানে নেগেশন বলতে এ এ যদি ডাজ নট বিলংস টু বি হয় সেটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ ডাজ নট ইমপ্লাই এক্স বিলংস টু বি। ভালো করে বল। এ যদি বি এর সাবসেট না হয় সেটা সাবসেটের কিছু না, সাবসেটের ডেফিনেশন দেব। আমার এই কথাটা দিয়ে সাবসেটের ডেফিনেশন দেবো, যেটা আমি বললাম, ফর অল মানে এক্স এর মধ্যে, এ সেটের মধ্যে যে যে এলিমেন্ট আছে সবাই বি সেটের মধ্যে আছে। হ্যাঁ, তো এ যদি এটা নেগেশনটা এইরকম হবে, এ হুম। যদি বি এর সাবসেট না হয় সেটা ইমপ্লাই করবে এক্স। সাবসেটের কথা আসছিস কেন আগে? সাবসেট তো আমি কখন বলবো? এ কে বলবো বি এর সাবসেট তখনই তো, যখন ওই ঘটনাটা ঘটবে। সেই ঘটনাটাই তো এর ঘটনা। আমার কথা বুঝতে পারলি না? আমি বললাম যে এই যে ঘটনাটা ঘটলো, যে ফর অল এক্স বিলংস টু এ, এক্স বিলং ইমপ্লাই এক্স বিলংস টু বি, দেন এ ইজ সাবসেট অফ বি। আমার এই এ সাবসেট অফ বি সেটাকেই ডিফাইন করতে হবে। সে কখন বলবো, এর উল্টো, এর নেগেশন দিয়ে কখন বলবো যে এ সাবসেট অফ বি, সেইটা বল। তাহলে যেটা বলছিলি সেইটা সাবসেট না বলে বল। বল বল।
যেটা বলছিলি সেটাই বল না। A subset of B যদি if for all x does not belongs to A imply হুম। x does not belong to B. এ সাবসেট অফ বি ইফ এন্ড অনলি এ ফর অল, আরেকবার ওই এই কথাটা বল, আমি এখানে লিখবো, আমি মাথায় রাখতে পারিনি। ফর অল। X does not belongs to A imply x does not belongs to B. এস ডাজ নট বিলংস টু বি। আচ্ছা, যদি দুটো এরকম ডিসজয়েন্ট সেট হয়, তাহলে এক্স তো এ সেটে নেই। আচ্ছা, এক্স আমি এই জায়গা থেকে একটা এলিমেন্ট তুললাম, এ সেটে নেই, তার মানে কি ইমপ্লাই করবে এক্স বি সেটে নেই? থাকতেও তো পারে, তাই না? আমার কথা বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এটা এরকম বললে হবে কি? বল। For all x belongs to A does not imply x does not belongs to B. ফর অল এক্স বিলংস টু এ। এটা does not imply x টা আচ্ছা, does not belongs to B. এক্স এর মধ্যে যে সমস্ত এ সেটে যারা যারা আছে, সেটা ইমপ্লাই করবে না যে তারা বিতে নেই। মানেটা কেমন দাঁড়ালো? তারা যদি বি সেটে নেই নাই থাকে, তাহলে সে আর এ সেটের সাবসেট কি করে হবে? আগেরটাই তো ঠিক ছিল মনে হয়। না, আগেরটার ফাঁক থেকে যাচ্ছিল। বিষয়টা এমন দেখ। আচ্ছা, ফর অল, এই যে ফর অল কথাটাই তো তুই ঘোরাসনি। ফর অল কে ঘোরাতে গেলে কি লাগে? দেয়ার এক্সিস্ট লাগে না? আচ্ছা আচ্ছা, x belongs to A there exist দিয়ে করতে হবে। তার মানে কি? আমি এখানে কি বললাম? এক্স সেটের সমস্ত এলিমেন্ট বি সেটে আছে, তার মানে এ সেটে এমন কোনো এলিমেন্ট নেই যে বি সেটে নেই। দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এক্স বিলংস টু এ সাচ দ্যাট এক্স নট বিলংস টু বি। ঠিক উল্টো কথাটা হলো না, দেখ। আমি বললাম এ সেটে যারা প্রত্যেক এ সেটের সবাই বি সেটে আছে, তাহলে এ সেটে এমন কোনো এলিমেন্ট নেই যে বি সেটে নেই। সেটাই তো বোঝায়, তাই না? হ্যাঁ, এবার ঠিক আছে। আমি যদি বলি আমার মাথার সব চুল কালো, তার মানে আমার মাথায় এমন কোনো চুল নেই যে সাদা, যে কালো নয়। সরি, যে হ্যাঁ, যে কালো না। সাদা বলছি না, যে কালো না। পারমিতা, বুঝতে পারলি কি বললাম? বুঝেছি। এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে, তাহলে দেখবি অ্যানালিসিসে পটাপট উত্তর আসবে। এই যে ডেফিনেশন, তাহলে দেয়ারফর দেন উই সে এ সাবসেট অফ বি। আচ্ছা, একটা জিনিস, প্রপার সাবসেট আমরা, প্রপার সাবসেট বলতে গিয়ে এমন একটা জিনিস বলবো যে এ সেটের থেকে বি সেটে যদি মানে এটা যদি এ সেট হয়, এটা বি সেট হয়, এমন কোনো এলিমেন্ট খুঁজে পাবো বি সেটে যে এর মধ্যে নেই। তার মানে বলতে পারবো এটা বি এর প্রপার সাবসেট, এটুকু আমরা জানি। এইবার আমি নোটেশনটা একটু খেয়াল কর। আমি ইন জেনারেল যে কোনো সাবসেটের জন্য এইটা ইউজ করব, আর প্রপার সাবসেটের জন্য এইটা ইউজ করব। ঠিক আছে? মানে ইকুয়ালিটি দিয়ে কেটে দেবো। আমাদের বইতে সাধারণত আমরা সাবসেটের জন্য এইটা ইউজ করি, প্রপার সাবসেটের জন্য এইটা ইউজ করি, কিন্তু এখানে আমি সাবসেটের জন্য জেনারেল এইটা ইউজ করব, প্রপার সাবসেটের জন্য এইটা। সেটা একটুখানি মানে আমি প্রথম থেকে এইরকমই করি বলে অভ্যেস হয়ে রয়েছে। যদি অসুবিধা হয়, যেখানে বুঝতে অসুবিধা হবে বলবি, আমি এই নোটেশন দিয়ে লিখে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে সেটের আমি ডেফিনেশন করলাম যে সাবসেট, সেখান থেকে আমার কি কি অবজারভেশন আসছে দেখ। আচ্ছা, তার মানে এই জিনিসটা বল। তাহলে ধর আমি বলছি অবজারভেশন, এটা তুমি পয়েন্ট করে দেই।
এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ। আমি যদি বলি এক্স এ তে আছে, তার মানে এতেই আছে, যেটা বোঝাচ্ছে কি এ নিজেই নিজের সাবসেট, তাই তো? এটা অটোমেটিক্যালি, এটার জন্য আর প্রমাণ করার কিছু নেই, এটা অটোমেটিক্যালি। তাহলে অ্যাকচুয়ালি আমার এখান থেকে কথাটা বলার উদ্দেশ্য কি, এভরি সেট ইজ সাবসেট অফ ইটসেলফ, যেটাকে আমরা বলি ইমপ্রপার সাবসেট। আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেছে তো? আচ্ছা মৌলি, তুই এই যে আমি সাবসেটের ডেফিনেশন দুটো বললাম, এই জায়গা থেকে এমটি সেটের ধারণা দে তো। এমটি সেটের ডিফাইন করতো, মানে সরি দাঁড়া, এমটি সেটের ধারণা না, ভুল বলছি। এমটি সেট যে যে কোনো তোমার সেটের কথাগুলো সাবসেট। না কাটা কাটা আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, হ্যাঁ এবার ঠিক আছে। হুম, হ্যাঁ এবার এবার ঠিক আছে। আচ্ছা, আমি এই যে সাবসেটের ডেফিনেশনটা দিলাম, এই সেখান থেকে এমটি সেট যে যে কোনো সেটের সাবসেট, মৌলি তুই সেই ডেফিনেশনটা দে তো, মানে সেইটা বলতো কিভাবে হবে, সেই ধারণা থেকে ওইটা বলতো। এটা একটু ভাব, যে এমটি সেট যে কোনো সেটের সাবসেট, সেইটা আমি এই সেটের যে আমি দুটো দুটো ডেফিনেশন বললাম, এই একটা আর তার একটা অল্টারনেটিভ ডেফিনেশন বললাম এইটা, এই দুটোর মধ্যে যে কোনোটা ইউজ করে ফাই সেটটা যে যে কোনো সেটের সাবসেট, সেইটা আমি কিভাবে বলবো। মৌলি পারবি তো, যে পারবি বল। আচ্ছা আমি বলি, এদিকে দেখ, আমি এই জায়গাটায় কি বলেছি, দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এক্স বিলংস টু এ, এ সেটে এমন কোনো এলিমেন্ট নেই যে বি সেটে নেই। এ সেটে এমন কোনো এলিমেন্ট নেই যে বি সেটে নেই। তাহলে আমি যদি এটাকে ফাই সেট ধরি আর বিটাকে এ সেট ধরি, তাহলে ফাই সেটে তো কোনো এলিমেন্টই নেই। তাহলে এইটা বাই ডেফিনেশন ট্রু, মানে অটোমেটিক্যালি ট্রু হয়ে যাচ্ছে না? হুম। আমার যদি আই সেট না হতো, অন্য সেট হতো, তাহলে দেখাতে হতো এ সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যে বি সেটে নেই। তা এ সেটে তো কোনো এলিমেন্টই নেই, ফাই সেটে তো কোনো এলিমেন্টই নেই, তার মানে সে বি সেটে নেই। তাহলে সেখান থেকে আমি বলতে পারবো ফাই সাবসেট অফ এ। বোঝা গেল মৌলি? হ্যাঁ বুঝতে পেরেছি এবার। ফাই সাবসেট অফ এ, এটা হচ্ছে বাই অল্টারনেটিভ ডেফিনেশন। আচ্ছা, এইটাকে আমরা যে ফাই বলি না, এমটি সেটটাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাই না। এটা অ্যাকচুয়ালি, এটা খুব সম্ভবত, আমার এক্সাক্ট মনে নেই, নেদারল্যান্ড বা নরওয়ে কোনো একটা ল্যাঙ্গুয়েজের একটা ভাওয়েল, এই এই চিহ্নটা। ফাই তো একটা গ্রিক লেটার, এটা ফাই না, এটা আমরা ফাই এর মতো দেখতেই বলি ফাই, সব ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এই দুটো দেশের মধ্যে কোনো একটা দেশের একটা ভাওয়েল, মানে ওদের যে ল্যাঙ্গুয়েজ।
এগুলো একটু মাথায় রেখে দিই। আচ্ছা, তাহলে এই যেটা বলছিলাম দেখ, এই যে ফাই সেটটা যে কোনো সেটের সাবসেট, এই ফাই সেটটাকে আমরা বলি ট্রিভিয়াল সাবসেট। এক একটা বইতে ট্রিভিয়াল আর ইমপ্রপারকে এক এক রকম ভাবে বলে, জিনিসটা খেয়াল রাখবি। এক একটা বইতে সাবসেটকে তিন রকম ভাগ করে, একটা হচ্ছে ট্রিভিয়াল, একটা হচ্ছে ইমপ্রপার, আর একটা হচ্ছে প্রপার। কোনো কোনো জায়গায় দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ইমপ্রপার, একটা হচ্ছে প্রপার। এই ফাইটাকেও প্রপার সাবসেটের মধ্যেই নিয়ে নেয়। ঠিক আছে, যে ভাবে ভাববি সেই রকম ভাবে ভাবতে পারিস। শুধু এই দুটো মনে রাখলেই হবে, ট্রিভিয়াল আর ইমপ্রপার কোনটা কি, বাদ বাকি সবাই প্রপার। ঠিক আছে। এটুকু বোঝা গেল নিশ্চয়ই। আচ্ছা, বুঝতে এই, পেরেছি। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করতো। আচ্ছা, আহ, এখান থেকে বল, আহ, আমি একটা সেট তৈরি করছি, ঠিক আছে। হুম, এই জিনিসটা খেয়াল করি, একটা সেট তৈরি করলাম এক্স, এক্স সেটের মধ্যে নিলাম শুধু ফাই, এক্স সেটের মধ্যে শুধু ফাইটাকে নিয়ে সেটটা তৈরি করলাম। ঠিক আছে, তাহলে বলতো ফাই সেট এক্স এর সাবসেট হবে? ফাই সেট এক্স সেটের সাবসেট হবে কি হবে না? হবে। আচ্ছা, ফাই হবে। আবার ফাই সেট এক্স সেটের এলিমেন্ট হবে? হ্যাঁ, হবে। এক্স্যাক্টলি। এই যে আমি সেটটা নিয়েছি, তার মানে ফাই এমন একটা সেট, সে এলিমেন্টও হতে পারে আবার সাবসেটও হতে পারে কোনো সেটের। এরকম আরো একটা সেটের আমি ধারণা দিতে পারবো। আহ না, সেটা ওখান থেকে দেওয়া সম্ভব না, সেটা আলাদা। এই অবধি বোঝা গেল। তাহলে এই ধারণার থেকে তাহলে এক্স সেটটা কেমন সেট, যার যে যার সাবসেটও ফাই হচ্ছে, যার একটা এলিমেন্টও ফাই হচ্ছে। তার মানে নিশ্চয়ই এক্স সেটটা কোনো সেটের সেট, এক্স সেটের এলিমেন্ট গুলো এক একটা নিশ্চয়ই সেট, যার জন্য ফাইটা এর একটা এলিমেন্ট হয়েছে। তাই তো? এই জায়গা থেকেই ধারণাটা আসলো, তার মানে এরকম কোন সেট থাকা সম্ভব যেটাকে আমরা বলি পাওয়ার সেট। পাওয়ার সেট কি? এ যদি একটা নন এমটি সেট হয়, তাহলে নন এমটি সেট বলার দরকার নেই, এনি সেট। এ যদি যে কোনো একটা সেট হয়, এ সেটের যত সাবসেট পসিবল সেই সাবসেটের কালেকশনটা হচ্ছে পাওয়ার সেট। সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স সাবসেট অফ এ। ক্লিয়ার হলো এই অবধি? এইটুকু নিয়ে কোনো কনফিউশন থাকলো কিনা কারো? বোঝা গেছে তো এই অবধি? এই ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমি কি কি অবজারভেশন পাচ্ছি। আমি যদি যে কোনো একটা সেট নেই, যে কোনো সেট এ, এ তার পাওয়ার সেটের এলিমেন্ট হবে। অ্যান্ড হাই অলওয়েজ তার পাওয়ার সেটের, যে কোনো একটা পাওয়ার সেটের এলিমেন্ট হবে। তার মানে বল, একটা পাওয়ার সেট কখনো কি এমটি সেট হতে পারে? নিশ্চয়ই না। দুজন তো আছেই, এ আর ফাই।
তাহলে আমার কাছে কথা হচ্ছে, পাওয়ার সেটে অ্যাট লিস্ট মিনিমাম কটা এলিমেন্ট থাকতে পারে? পাওয়ার সেটে মিনিমাম কটা এলিমেন্ট থাকতে পারে? 2 to the power a। না, সেটা তো 2 টু দি পাওয়ার এ কেন বলছিস? এ কি পাওয়ার সেটের এলিমেন্ট? তুই যেটা বলছিস এ সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এর পাওয়ার সেটে হ্যাঁ, 2 টু দি পাওয়ার তখন টু এন টু সংখ্যক এলিমেন্ট। সেটা আলাদা। আমি বলছি যে কোনো সেটের পাওয়ার সেটে, আমি এ সেট যে কোনো হতে পারে, অ্যাটলিস্ট কটা এলিমেন্ট থাকবেই? দুটো তো থাকছেই, মানে এর যদি এলিমেন্ট দুটো হয় এলিমেন্ট তাহলে। থাকবে অ্যাটলিস্ট। আই আর এ, তাই তো? হুম। এ যদি এনি সেট হয়, আচ্ছা এ যদি ফাই সেট হয়, তাহলে পি সেক্ষেত্রে এতে, একটা element তার মানে অ্যাটলিস্ট কটা থাকবে থাকবে। সেটা নিশ্চয়ই দুটো বলা যাবে না, না। অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবেই। এই জায়গা থেকেই কিন্তু এই যে আমাদের টার্গেট, সেই টার্গেটে কোশ্চেন দিয়ে দেয়, তৈরি করে দেয় এই ধারণার থেকে। এমনকি এসছেও কয়েকবার। আমি কেন এত ভেঙে বলছি বুঝতে পারছিস তো এবার? হুম। এই ছোট ছোট ধারণাগুলোর থেকেই কিন্তু তৈরি করে দেয়। এবং শুধু তাই না, কোন জায়গায় দেবে জানিস? এই যে যেখানে মোর দ্যান ওয়ান কারেক্ট, তুই একটা দুটো ভাবলি, এমন একটা অপশন তৈরি করে দেবে এরকম একটা দিয়ে, তার জন্য তোর পুরো মার্কসটা বাতিল হয়ে যাবে। অতএব বি কেয়ারফুল এই জায়গাগুলোতে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এইবার যদি এখানে উল্লেখ করে দেয় এ একটা নন এমটি সেট, দেন ইউ ক্যান সে দ্যাট পাওয়ার সেট মাস্ট কন্টেন্স অ্যাট লিস্ট টু এলিমেন্ট। আদারওয়াইজ ফর এনি সেট এ, পাওয়ার সেট ক্যান কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট। ঠিক আছে? এইটুকু যেন খেয়াল। আমাদের কি করতে হবে? কিছুই না, আমাদের সেট থিওরিটাকে ফিল করে পড়তে হবে। ফিল করে মানে ওই ফিল না, ফিলিংস নিয়ে এসে পড়তে হবে সেট থিওরির প্রতি। না কিছু একটা পড়তে ভালো লাগছে। আর একটা যেটা মেন পিলার এই জায়গার, সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে আমি বেশি কিছু বলবো না, এটা জানিস। এ একটা সেট আর যদি বি একটা সেট হয়, তাহলে এ ক্রস বিটা কেমন এলিমেন্ট? দুজনেই নন এমটি হতে হবে অবশ্যই। এ একটা সেট বি একটা সেট, এ কমা বি, সাচ দ্যাট এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড বি বিলংস টু ক্যাপিটাল বি। এই জিনিসটাকে আমরা বলি অর্ডার্ড পেয়ার। আর দুটো অর্ডার্ড পেয়ার এ কমা বি আর বি কমা এ যদি একই হয়, দেন উই সে এ ইকুয়াল টু বি। অর্ডার্ড পেয়ার কথাটার মানে, অর্ডার্ড, এই যে অর্ডার্ড লিখলাম, অর্ডার্ড কথাটার মানে হচ্ছে ঘোরানোর পরে যদি একই হয় তার মানে দুটো একই এলিমেন্ট। অতএব ঘোরানো যাবে না, যেটা আগে তাকে আগে লিখতে হবে, যেটা পরে তাকে পরে লিখতে হবে। বুঝা গেল কি বললাম? আর কয়েকটা এর বেসিক অ্যালজাবরা, সেইগুলো তোরা বাড়ি থেকে পড়ে নিবি, আমি একটু দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি কি। এ ইউনিয়ন বি, যেগুলো তোরা জানিস সেটা জাস্ট একবার বই থেকে দেখে নিবি। এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি, আর এন্ড দ্য ফোর্থ এর সিমেট্রিক ডিফারেন্স বি। এইটাকে আমি ভেঙে লিখলে এইটা দাঁড়ায় এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এন্ড উইথ ডি মর্গান ল একটা আছে, সেটা একটু দেখে নিন।
ঠিক আছে? এই যে চারটে কথা আমি বললাম, চারটে টার্ম: সেট, সাবসেট, পাওয়ার সেট অ্যান্ড কার্টেসিয়ান প্রোডাক্ট, এই চারটে হচ্ছে মেন চারটে পিলার যেটা সেট থিওরি তৈরি করতে, যার উপরে সেট থিওরি দাঁড়িয়ে আছে। With the help of power set and Cartesian product, we can construct so many and so many sets. ঠিক আছে, কনস্ট্রাকশনের কাজে লাগে। ওর কথা বুঝতে পারলি? হুম। মৌলি, বোঝা গেছে তো? আচ্ছা, এইটুকু যেটুকু হ্যাঁ, বললাম, বুঝতে কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলে নে, আমি তারপরে পরের কথা আমি বলবো। একটুখানি বলবো, বেশি কিছু বলবো না আজকে। এইটুকুর মধ্যে কারোর কোনো কনফিউশন থাকলে একটু বলে নে। আমি 2 মিনিট একটুখানি তোদের পুরো জিনিসটাকে, যেটুকু খাতায় তো একটু একটু লিখেছিস, পুরো জিনিসটাকে আগে মাথায় সাজিয়ে নে একটুখানি। সাজিয়ে নে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বল। ঠিক আছে, তাহলে আপাতত এইটুকু। হুম, ঠিক আছে। মৌলিক। আচ্ছা, এইবার এই জায়গা থেকে একটা, পরে আবার লিখতে একটু লিখে নে দুটো জিনিস। টু ইম্পর্টেন্ট সেটস, এই দুটো সেট আমি বলবো, এই দুটো সেট নিয়ে না যত যা কাজকর্ম এই দুটো সেট থেকে তৈরি হবে। একটা হচ্ছে এই জিনিসটা, যেটা আমি লিখছি, এটাকে আমি বলছি 1 2 3 4, কিন্তু এরা কিন্তু 1 2 3 না, এরা কিন্তু 1 2 3 না। এটা হচ্ছে এক একটা সিম্বল। এইটুকু মাথায় রাখ, তুই কাউন্ট করতে জানিস না, শুধু এই চিহ্নগুলোকে চিনিস, এগুলো হচ্ছে নাথিং বাট এ সিম্বল, চিহ্ন। ঠিক আছে? আর তার একটা ইনিশিয়াল সেগমেন্ট এস এন। ইনিশিয়াল সেগমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে যদি এস এন লিখি তাহলে 1 থেকে n অবধি আমি নেব, নিয়ে সেটটা তৈরি করবো, ওর একটা সাবসেট। বুঝা গেল কি বললাম? হুম, আমি কিন্তু এখনো জানি না এটা 1 কি 2। আমি শুধু জানি এই যে প্লাস, এ প্লাস মানে কিন্তু অ্যাডিশনের প্লাস না, এই প্লাসটা মানে বোঝাচ্ছে এন এর পরেরটা। একদম দরকার হলে বাংলায় লিখে রাখতে পারিস, এন এর পরের টার্ম, n+1। ঠিক আছে? আপাতত ভুলে যেতে হবে যে এগুলো নাম্বার, আমরা নাম্বার জানি, এটাকে ভুলে যেতে হবে। এইগুলো হচ্ছে, প্রথমে আমি নোটেশন গুলোকে ধরে নিচ্ছি, এই নোটেশন গুলোকে এমন দেখতে, এগুলোকে 1 2 3 না বলে এটাকে আমি মুখার্জি বাবু
এটাকে চ্যাটার্জি বাবু, এটাকে দাস বাবু, বসু বাবু এভাবেও ডাকতে পারতাম। ঠিক আছে, শুধু নাম দেওয়া হয়েছে এইটাকে ONETWOTHREEFOUR এরকম নাম দেওয়া হয়েছে। যার আরো একটা কথা হচ্ছে, যেটার আরো অ্যাকচুয়াল যে নাম, যেটা ন্যাচারাল এই এন সেটের মধ্যে থাকার কারণ কি, তার যে নাম হচ্ছে এটা ওয়ান। আমি এখানে জিনিসটা লিখছি তার, এটা ওয়ান, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ফার্স্ট কার্ডিনাল, প্রথম চিহ্ন। এইটা হচ্ছে লিখছি TWO, সেকেন্ড কার্ডিনাল। বোঝা গেল কি বলছি? দিজ আর নট দ্য নাম্বারস, দিজ আর অ্যাকচুয়ালি দ্য সিম্বলস। এই সিম্বল গুলোকে কেন ইউজ করা হয়? সিম্বল গুলোকে ইউজ করা হচ্ছে সেটের পোটেনশিয়ালটাকে বোঝার জন্য। ঠিক আছে, আমি একটা সেট আমি কি করব, আমার মেন উদ্দেশ্যটা তোকে বলে দেই। আমি অ্যাকচুয়ালি করব হচ্ছে, আমি ন্যাচারাল নাম্বার সেট, এই যে জিনিসটা থেকে এই জিনিসটা থেকে যে কোনো সেটের উপরে একটা ম্যাপিং টানবো। ম্যাপিংটা যদি বাইজেক্টিভ হয়, ভালো করে বুঝবি, আমার হাতে দরকার নেই, আমার হাতে আমি ইনিশিয়াল সেগমেন্টটা আছে, ঠিক আছে, আমার প্রথম তো ছিল এই সেটটা, এটা একেবারে সেই ভগবানের ঈশ্বর প্রদত্ত সেট। তারপরে সেখান থেকে আমি তাকে একটা টুকরো করে এইটা বানিয়ে নিয়েছি এসএন। এইবার আমার উদ্দেশ্য কি হবে? আমার মেন উদ্দেশ্য হবে যে কোনো সেটকে যদি আমাকে মেজারমেন্ট করতে বলে, সেই সেটের সাথে আমার কোনো এস এন এর এরকম এমন কোনো ম্যাপ পাওয়া যাচ্ছে কিনা দেখতে হবে, যেটা বাইজেক্টিভ। তার মানে কি, এ সেটে যে কটা এলিমেন্ট আছে এস এন এও সেই কটা এলিমেন্ট আছে, তাই না? মৌলি, এই কথাটা বোঝা যাচ্ছে কি? হুম। এবারে আমাদের নেটের একটা কোশ্চেন দিয়েছিল এখন। হ্যাঁ, হ্যাঁ। এবারে আমাদের নেটের উপর একটা কোশ্চেন দিয়েছিল না, যে হুম, ওয়ান হুম, ওয়ান অন হুম। টু হবে কিনা, মানে এন ইকুয়াল এক্স্যাক্টলি, টু এন হবে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে, তার মানে এই সেটে বাইজেক্টিভ। যদি বাইজেক্টিভ হয় তাহলে বলতে পারবো এ সেটে ঠিক এই কটা এলিমেন্ট আছে। একই রকম ভাবে আরেকটা সেট, সেটা যদি এস এম এর সাথে বাইজেক্টিভ হয়, তাহলে বলতে পারবো বি সেটে ওই অতগুলো এলিমেন্ট আছে। দুটো সেটকে, এ সেট আর বি সেটকে, অ্যাকচুয়াল আমাদের কাজ হচ্ছে কম্পেয়ার করা, দুটো সেটকে পরিমাপ করা। আমার হাতে সেট পরিমাপ করার অন্য কোনো রাস্তা নেই উইদাউট বাইজেক্টিভ ম্যাপ। বাইজেক্টিভ বলে দরকার নেই, উইদাউট এ ম্যাপ। এটা কি কাজ করবে জানিস? আমাকে কোনো কিছু পরিমাপ করতে হলে আমাকে কি দরকার হয়? একটা স্কেলিং এর দরকার হয়, তো স্কেল, এই এফটা সেই স্কেলটাকে তৈরি, স্কেলটা প্রোভাইড করে। এস এনটা হচ্ছে সেই স্কেল, আর এফটা হচ্ছে সেই স্কেলিং এর নিয়ম। ভূমিকম্প মাপার জন্য আমরা কি বলি? আমরা কি বলি যে ভূমিকম্প 5 কেজি, বা একটা সেটের ওজন 10 গ্রাম, এরকম তো বলি না। সেটের ওজন 5 সেন্টিমিটার, এরকম তো না। প্রত্যেকটার একটা নির্দিষ্ট নির্দিষ্ট ইউনিট আছে। ভূমিকম্প মাপি রিক্টার স্কেল, বা তোর ভর মাপি তোর তুলা যন্ত্র দিয়ে। এরকম সেট পরিমাপ করার জন্য আমরা এই ম্যাপিং জিনিসটাকে ইউজ করি। তোমার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা বোঝা গেল কিনা বল? এটার থেকেই আমি আসব, যে যে সেটগুলো এন সেটের সাথে সিমিলার, যে সেটগুলো এন সেটের সাথে সিমিলার, তারা হবে হচ্ছে কাউন্টেবল সেট। আর যে সেটগুলো এন এর কোনো একটা ইনিশিয়াল সেগমেন্ট এস এন এর সাথে সিমিলার, তারা হবে হচ্ছে ফাইনাইট সেট। আর যারা এদের কেউ না, তারা হবে আনকাউন্টেবল সেট। ঠিক আছে? আর শুধু তাই না, এটাও দেখাতে পারবো যে
এ সেট থেকে কোন সেট থেকে, আচ্ছা তুই বল, এমন কোন সেট পাওয়া সম্ভব এ সেট থেকে তার পাওয়ার সেটে, এটা হচ্ছে ইনফাইনাইট সেট, কাউন্টেবল, আমি এখনো আনকাউন্টেবল সেটের ধারণা জানি না, এটা ধর কাউন্টেবল সেট। তাহলে বল এ থেকে যদি পি এ তে আমি একটা ম্যাপিং টানি, তাহলে ম্যাপিংটা কি বাইজেক্টিভ হওয়া সম্ভব? কাউন্টেবল, এবং আমি বলে দিচ্ছি কাউন্টেবলই ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে বল পি, আচ্ছা, বাইজেক্টিভ ম্যাপিং পাওয়ার মানে কি, পি এ সেটটা কাউন্টেবল সেট হওয়ার, সেটা কি কখনো পসিবল কি পসিবল না? তুই কোন সেটকে, এমন কোন সেট তোর জানা আছে যে সেটের সঙ্গে তার পাওয়ার সেটটা বাইজেক্টিভ হয়? আচ্ছা, জানা থাকার দরকার নেই, হতে পারে কি হতে পারে না সেইটা বল আগে। বললি কি মনে হচ্ছে, হতে পারবে কি পারবে না? পারমিতা? আর একবার বল না, এই জায়গাটা আমি পুরো বেরিয়ে গেছিলাম। আমি বলতে চাচ্ছি যে এ সেট থেকে তার পাওয়ার সেটের ওপরে কোনো সময় বাইজেক্টিভ ম্যাপ থাকা পসিবল কি পসিবল না, এটা যে কোনো সেট। যে কোনো সেটের সাথে তার পাওয়ার সেট। পাওয়ার সেটটা তো এমনি আমরা দেখলাম যে ফাই হয় না, তাহলে এটা যদি ফাই না হয় তাহলে তো সম্ভব। মানে এ সেটের, এ সেটটা যদি কাউন্টেবল হয়, পাওয়ার সেটটা কি কাউন্টেবল হতে পারে, হ্যাঁ কি না? হতে পারে না। শিওর? যে কোনো সেটের ক্ষেত্রে? হ্যাঁ। কি করে শিওর? আমি ধর নিলাম যে কোনো একটা সেট নিলাম, এফটা এন সেট নিলাম, আমি এন সেট থেকে পিএন যদি নেই, তাহলে এই পিএনটা কাউন্টেবল হতে, পিএনটা যদি কাউন্টেবল হওয়া মানে কি, এফটা বাইজেক্টিভ না, এনটা যেহেতু ইনফাইনাইট সেট, পিএনটা তো কখনো ফাইনাইট সেট হতে পারবে না, তাহলে পিএনটা কি কাউন্টেবল হতে পারবে কি পারবে না, এফটা বাইজেক্টিভ হবে কি হবে না? ডিপেন্ডিং অন চয়েস অফ এফ, এফ চয়েস অফ এফ, তাই তো? আমি এফটা নিয়ে তারপরে বুঝতে পারবো সে বাইজেক্টিভ হতেও পারে নাও হতে পারে, তাই তো? হুম। আমি প্রমাণ করে দিতে পারবো এমন কোনো এফ খুঁজে পাবি না যে এন থেকে পিএন এ বাইজেক্টিভ ম্যাপ হবে, সব সময় অন টু ম্যাপ ফেল করবেই। বাইজেক্টিভ, বাইজেক্টিভ কি, অন টু ম্যাপ কখনো পসিবল হবে না। এটাই হচ্ছে ফেমাস ক্যান্টর থিওরেম। ক্যান্টর, যে আমাদের জর্জ ক্যান্টর, যে সেট থিওরির ইনভেন্টর, তারই হচ্ছে ফেমাস থিওরেম যে কোন সেট তার পাওয়ার সেটের সঙ্গে অন টু ম্যাপ ডিফাইন করতে পারে না। তার মানে কি, বাঁ দিকে কোন সেটটা, ডান দিকের সেটে বেশি এলিমেন্ট আছে, তাই তো? অন টু যদি না হয়, নিশ্চয়ই ডান দিকে কিছু এলিমেন্ট বাদ যাচ্ছে ম্যাপিং হতে। তার মানে নিশ্চয়ই ডান দিকের সেটে অলওয়েজ কিছু বেশি সংখ্যক এলিমেন্ট থাকবে। এটাই বলছে যে ইনফাইনাইট সেটের মধ্যেই ছোট বড় পসিবল, ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় হয়। এবং এটাও দেখানো যাবে যে এন একটা ইনফাইনাইট সেট, পিএনটাও ইনফাইনাইট সেট, এবং এন এর থেকে বড় ইনফাইনাইট সেট পিএন, এদের মাঝখানে অন্য কোনো সেট নেই। এটা দেখানো না, এটা হচ্ছে হাইপোথিসিস। একটা সেট এবং তার পাওয়ার সেটের মাঝে
আর কোনো সেট থাকতে পারে না, যেটাই নাম হচ্ছে কন্টিনাম হাইপোথিসিস। ক্যান্টর ক্যান্টর হাইপোথিসিস। ক্যান্টর হাইপোথিসিস আলাদা, এটা কন্টিনাম হাইপোথিসিস। কন্টিনাম হাইপোথিসিসটা হচ্ছে এই মানে জিনিস মানে সেটের উপরেই তৈরি। এটা এটাও জর্জ ক্যান্টরেরই তৈরি, হয়তো এটাকেই বলে কোনো জায়গায় লেখা লিখেছে ক্যান্টর হাইপোথিসিস বলে, হতে পারে। কিন্তু ক্যান্টর হাইপোথিসিস নামে আলাদা কিছু আছে, সেটা অন্যদিন বলবো। কন্টিনাম হাইপোথিসিস যেটা হচ্ছে মানে এটাকেই যেটা বলছি যে একটা সেট আর তার পাওয়ার সেটের মধ্যে অন্য মানে তার থেকে মানে ইনফাইনাইট সেটের কথা বলছি, ইনফাইনাইট সেট এবং তার পাওয়ার সেটের মধ্যে অন্য কোনো সেট থাকবে না। এবং ক্যান্টর সাহেব এইটা প্রমাণ করতে পারেন, এটা অনেক চেষ্টা করেছে প্রমাণ করার, যার জন্য এটা হাইপোথিসিস হিসেবে থেকে গেছে। যাক, এইসব আমি ডিটেলস আমি পরের দিন আলোচনা করব। এটা হচ্ছে ওই মানে সিরিয়ালে দেখায় না আগামী পর্বে দেখুন, সেই রকম জিনিস বললাম, যে আগামী পর্বে এইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আপাতত আমার লেকচার শেষ হয়েছে এই অবধি। বল এইটুকু যা বললাম আজকে কোনো কনফিউশন থাকলো কিনা কোনো কিছু নিয়ে, সেটুকু তাহলে আরেকবার ডিসকাস করবো। ক্লিয়ার মৌলিক? হ্যাঁ, ক্লিয়ার। পারমিতা? হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় আজকে স্টপ করলাম। আমি